আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা। আছি টিকে ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো থেভেনিন থিওরেমের তৃতীয় ম্যাথ। এই ম্যাথের মাধ্যমে আমরা থেভেনিন থিওরেমের ম্যাথের সমাপ্তি ঘোষণা করব। এরপরে যদি আপনাদের বইয়ে কোনো ম্যাথ সমস্যা থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি ভিডিও বানানোর চেষ্টা করব। কিন্তু আশা করি যে প্রথম থেকে যদি আপনি প্রত্যেকটা নিয়ম ফলো করেন, যেমন প্রথমে কেভিএল কেসিএল আছে, পরে ছিল সুপারপজিশন, পরে হলো থেভেনিন। এই কেভিএল কেসিএল এর ভিডিওগুলা, সুপারপজিশনের ভিডিওগুলা, তারপরে এই যে আপনার এখন থেভেনিন করাচ্ছি, থেভেনিনের আগের ভিডিওগুলো যদি দেখেন, তাহলে আমি আশা করি যে বইয়ের কোনো কোনো থেভেনিনে আপনি ইনশাল্লাহ কোনো প্রকার ঝামেলা হওয়ার কোনো চান্স ইনশাল্লাহ নাই। এখন আমরা একটু আসবো যে এই এই টাইপের ম্যাথ যদি আসে, আমাদের বলছে যে আই এ বি বের করতে বলছে, মানে এ থেকে বি এর মাঝখানে কত কারেন্ট প্রবাহিত হবে, আই এর মানটা বের করতে বলছে। এখন আমাদের এখানে যদি আই এর মান বের করতে হয়, তাহলে দেখেন যে লোড রেজিস্ট্যান্স হিসেবে তাহলে আমরা কাকে ধরবো। এখানে কিন্তু লোড রেজিস্ট্যান্স হিসেবে তাহলে 30 আসবে, কারণ আই এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে 30। এই 30 এর কারেন্ট বের করতে বলছে। এখন এই 30 এর কারেন্ট যদি বের করতে হয়, আমাকে সর্বপ্রথম কি করতে হবে সেটা একটু দেখি। আমাকে সর্বপ্রথম থেভেনিনের নিয়ম অনুযায়ী সর্বপ্রথম আমার লোড রেজিস্ট্যান্সটা খুলে নিতে হবে, অর্থাৎ 30 ওহমের যে রেজিস্ট্যান্স আছে ওরে আগে খুলে নিতে হবে। তাহলে প্রথম ধাপ লোড রেজিস্ট্যান্স খুলে নিতে হবে। আমরা লোড রেজিস্ট্যান্স এ এবং বির মাঝখানে যে 30 ছিল ওরে খুলে নিছি। এ বির জায়গায় এবি পরে আছে, 50 এর জায়গায় 50 আছে, 150 এর জায়গায় 150 আছে, 60 এর জায়গায় 60 আছে, 40 এর জায়গায় এবং 200 এর জায়গায় 200। ক্লিয়ার? দ্বিতীয় ধাপে হলো থেভেনিন ভোল্টেজ ভিটিএস নির্ণয় করতে হবে। আমরা জানি যে থেভেনিন ভোল্টেজটা আমরা কোথায় পাবো, সেটা কিন্তু আমরা জানি। থেভেনিন ভোল্টেজটা আমরা কোথায় পাবো? থেভেনিন ভোল্টেজ কিন্তু পাবো যেই স্থানটা ওপেন করা হয়েছে, ওই স্থানটাতে আমরা থেভেনিন ভোল্টেজ পাবো। এখন এই স্থানটা যেহেতু ওপেন করা হয়েছে, এই স্থানটাতে আমরা ভিটিএস বা থেভেনিন ভোল্টেজ পাবো। এখন এখানে যদি ভিটিএস বা থেভেনিন ভোল্টেজের মান বের করতে হয়, তাহলে অবশ্যই এই লুপটাতে কিন্তু কেভিএল প্রদান করাতে হবে। এখন এই লুপটাতে যদি আমরা কেভিএল প্রদান করি, তাহলে আমার এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে। তো ভোল্টেজ সোর্স এবং রেজিস্ট্যান্স এই দুইটার মান আগে বের করে নিতে হবে। ভোল্টেজ সোর্সের মান তো কোনো প্যারা নাই, কিন্তু রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ দুইটা বের করতে হবে। এই 60 এর ভোল্টেজ ড্রপ এবং 50 এর ভোল্টেজ ড্রপ। তাহলে ভোল্টেজ ড্রপ বের করতে হলে আমরা জানি যে কারেন্ট লাগে। এখন কারেন্ট যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে 60 এর কারেন্ট লাগবে, 50 এর কারেন্ট লাগবে। এই কারেন্ট গুলা কিন্তু ওই যে সার্কিটের খোলা অবস্থা থেকে সলিউশন করতে হবে। আমরা দেখি সার্কিটের খোলা অবস্থায় বর্তমানে কি হয়। এই তো সার্কিটের খোলা অবস্থানটা তো এইটা। খোলা অবস্থানে যখন আমরা চিন্তা করব, প্রথমেই 50 ওহমের যে রেজিস্ট্যান্স আছে ও কিন্তু সার্কিট টোটালি কমপ্লিট করে নাই। ওর একটা সাইড আছে সার্কিটের সাথে কানেক্টেড, আরেকটা সাইড কোনো সার্কিটের সাথে কানেক্টেড নাই। 150 ভোল্ট কিন্তু কোনো সার্কিট কমপ্লিট করে নাই। 150 ভোল্ট ভোল্টেজ সোর্স আছে, কিন্তু ও কোনো প্রকার আপাতত সার্কিটে কোনো ভূমিকা পালন করবে না, কারণ এর একটা সাইড সার্কিটের সাথে কানেক্টেড আছে, অন্য আরেকটা সাইড কানেক্টেড নাই। ক্লিয়ার? তাহলে এখন আমরা 50-এর কারেন্ট লাগতো, 50-এর ভিতর থেকে তো কোনো কারেন্টই প্রবাহিত হবে না, যেহেতু এই 50 এখন আপাতত ওপেন অবস্থায় আছে। 60-এর 60 নরমালি কারেন্ট প্রবাহিত হবে। এখন এই লুপে কেভিএল প্রদান করতে গেলে বাস্তব 50 60 এই দুইটা 50 কোনো কাজ করবে না। তাহলে এখন আমার মাথা ব্যথা 60 নিয়ে। আর 150 ভোল্ট যদি অ্যাক্টিভও করি, এও কোনো কাজ করতে পারবে না। তাহলে এখন শুধুমাত্র অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স হিসেবে সার্কিটের ওপেন অবস্থায় অ্যাক্টিভ ভোল্টেজ সোর্স হিসেবে শুধু 200 কাজ করবে, কারণ 150 এই পাশে সার্কিট কমপ্লিট করতে পারে না, এই 50 করতে পারে না। তাহলে 200 ভোল্টেজ যখন আমরা অ্যাক্টিভ ধরবো, তাহলে কাহিনীটা কি হবে? দেখেন যে সার্কিটের খোলা অবস্থায় 150 ভোল্ট সার্কিট সম্পন্ন না করায় এটি কার্যকরী হবে না। তাহলে 200 ভোল্ট যখন কার্যকরী হবে, তখন আমরা বলতে পারি, তখন কিন্তু 200 ভোল্ট যখন কাজ করবে, তখন এর ভিতর থেকেও কোনো কারেন্ট প্রবাহিত হবে না, আর এই স্থানটা তো শর্ট থাকা উচিত। কারণ আমরা জানি যে থেভেনিনের সময় যখন আমরা এক একটা কারেন্ট বের করবো, একাধিক সোর্স থাকলে যে কোনো একটা সোর্সের কার্যকরী ধরে বাকি সোর্স গুলো কারেন্ট সোর্স থাকলে ওপেন, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করতে হয়। যেহেতু এটা ভোল্টেজ সোর্স, এই স্থানটা শর্ট হইতো, তাইলে তো এই স্থানের কোনো কাজ এমনিতেই থাকতো না। তার মানে আমরা বুঝতে পারতেছি শুধু সার্কিট কাজ করবে এতটুকু আপাতত, দেখছেন 240 60, বাদ বাকি এই পাশে কোনো সার্কিট কমপ্লিট করে না, এরা কোনো কাজও করবে না। তাহলে এই সার্কিটটা এখানে উঠাইলে
তাহলে আমরা এখানে মোট কারেন্ট বের করতে পারি। মোট কারেন্ট ভি ভাগ আর, ভোল্টেজের মান তো আমাদের 200 আর রেজিস্ট্যান্সের মান হলো 40 এবং 60 আছে সিরিজে, এই কারণে আমরা 40 এবং 60 যদি যোগ করি তাহলে আমাদের আসবে 100। ক্যালকুলেশন করলে আমরা 2 এম্পিয়ার পাবো। তাহলে এই যে এই 60 ওহমের ভিতর থেকে দেখেন, এটা যেহেতু সিরিজ সার্কিট, তাহলে এই 60 ওহমের ভিতর থেকে যে কারেন্টটা প্রবাহিত হবে ওইটা হলো সার্কিটের মোট কারেন্টের সমান, অর্থাৎ 2 এম্পিয়ার কারেন্ট এই 40 এর ভিতরেও যাবে, 60 এর ভিতরেও যাবে। এখন 40 নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নাই, কারণ এখানে কেভিএল প্রদান করতে গেলে তার 40 বাঁচতেছে না, বাঁচতেছে এই লুপটুকু বাঁচতেছে। তাহলে আমি দেখবো যে 60 এর ভিতর থেকে তাহলে কত কারেন্ট যাবে, এভাবে 60 এর ভিতর থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি 2 এম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে এই 60 এর এই নিচের দিকে কত এম্পিয়ার কারেন্ট যাবে, 2 এম্পিয়ার। 50 এর এই দিকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, 0 এম্পিয়ার বলতে পারি। কারণ কি, 50 কোনো সার্কিট কমপ্লিট করে নাই। এখন আমরা তো জানি সুপারপজিশনের নিয়ম অনুযায়ী 200 ভোল্টে অ্যাক্টিভ করছি, 150 ভোল্টেও অ্যাক্টিভ করে দেখা উচিত। এখন 150 ভোল্টে অ্যাক্টিভ করেন, সমস্যা নেই। 150 ভোল্টে যখন অ্যাক্টিভ করবেন তখন 150 ভোল্ট তো কাজই করবে না, কারণ এক পাশ তো খোলা অবস্থায় আছে। তার মানে 150 এর জন্য সার্কিটে কোনো কারেন্ট আপাতত প্রবাহিত হবে না। তাহলে আমরা এই লুপে কেভিএল প্রদান করতে হলে 50 এর কারেন্ট লাগতো, 60 এর কারেন্ট লাগতো। 50 এর কারেন্ট পাইছি 0, 60 এর কারেন্ট পাইছি কত, 2। দেখছেন? তাহলে এখন আমরা এই লুপে কেভিএল প্রদান করতে পারি। তাহলে এইখানটাতে আমরা পাবো কি, ভিটিএইচ। দেখেন এখানে আমরা পাবো ভিটিএইচ। এখন ভিটিএইচ নির্ণয় করতে হলে ভিটিএইচ এর দুইটা সাইন থাকবে, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে ভিটিএইচ এর এ প্রান্তটা হবে প্লাস, বি প্রান্তটা হবে মাইনাস। আমরা সাইন দিয়ে নিলাম, সমস্যা আছে? এখন রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস কোনটা হবে, রেজিস্ট্যান্সের প্লাস মাইনাস হবে রেজিস্ট্যান্সের যেখান থেকে কারেন্ট ঢুকবে ওইটা প্লাস, যেখান থেকে বের হবে ওইটা মাইনাস। তাহলে এখান থেকে ঢুকবে এটা প্লাস, এখান থেকে বের হবে মাইনাস, এখান থেকে ঢুকবে প্লাস, এখান থেকে বের হবে মাইনাস। ভোল্টেজ সোর্সের প্লাস মাইনাস তো আমরা জানি, বড়টা প্লাস ছোটটা হলো মাইনাস। এখন এই লুপে যখন আমরা কেভিএল প্রদান করব, দেখেন ভিটিএইচ এর লুপে কেভিএল প্রদান করে আমরা কেভিএল প্রদানের নিয়ম তো আমরা জানি। কেভিএল এর নিয়ম কি ছিল, যে সর্বপ্রথম আমার যে কোনো একটা সাইন নিয়ে কাজ করব। যেমন ভিটিএইচ এর দুইটা সাইন আছে, প্লাস আছে মাইনাস আছে। এখন পরবর্তীতে একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে, একটা সাইন বাদ দিয়ে আরেকটা ধরতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে দেখেন ভিটিএইচ টা প্লাস নিছি, তাহলে প্লাস ভিটিএইচ নিছি। এখন 50 তো কোনো কাজই করবে না, 50 এর ভোল্টেজ ড্রপ যদি চিন্তা করেন, ভি ইজ ইকুয়াল টু কি আই আর না, ভি ইজ ইকুয়াল টু কি আই আর, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে রেজিস্ট্যান্স 50 আছে, ওইটার লগে যদি শূন্য গুণ করেন তাহলে অলমোস্ট কি শূন্য হবে না, তার মানে এইটা নিয়ে আমার আপাতত কোনো কাজ নেই। তাহলে কাজ কত নিয়ে, 60 নিয়ে এবং 150 নিয়ে, কারণ এটাও একটা ভোল্টেজ সোর্স আর এখানেও ভোল্টেজ ড্রপ আছে, যেহেতু এখানে কারেন্ট প্রবাহিত হয়েছিল ওপেন অবস্থায়। তাহলে এখন আমরা দেখি যে যখন আমরা ভিটিএস নির্ণয় করব, ভিটিএস এর মানটা প্লাস ধরলাম। এখন আমরা কি করব, এই দিকে যখন করব তাহলে প্লাস বাদ দিয়ে মাইনাস ধরতে হবে, মাইনাস 60 এর সাথে গুণ করতে হবে কারেন্ট। দেখেন মাইনাস 60 এর সাথে আমরা কারেন্ট গুণ করছি 2 এম্পিয়ার, দেখছেন? এখন লাস্ট আমরা মাইনাস ধরছি, তাহলে মাইনাস ধরার পর আবার পরবর্তীতে প্লাস বাদ দিয়ে কি মাইনাস ধরা লাগবে। তাহলে এখানে সরাসরি তো 150 ভোল্ট দেওয়া আছে, এখানে তো আর কিছু করা লাগবে না, সরাসরি 150 মাইনাস 150 ভোল্ট দিয়ে দিতে পারি। এখন এই লুপে তো আর কিছু নাই, তাহলে ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 0। এখন আমরা ভিটিএইচ মাইনাস 60 ইনটু 2 মানে 120 মাইনাস 150 ক্যালকুলেশন করলে মাইনাস 270 পাই। এখন ভিটিএইচ এর মান যদি বের করতে হয় তাহলে মাইনাস 270 এই পাশে আছে বিয়োগ অবস্থায়, অন্য পাশে নিলে কি যোগ হয়ে যাবে না, সহজ ক্যালকুলেশন, আমরা ভিটিএইচ এর মান পাইলাম। এখন আমরা তৃতীয় ধাপে আরটিএইচ এর মান নির্ণয় করতে হবে। এখন আরটিএইচ এর মানটা বাবারা কোথায় পাবো, আরটিএইচ এর মান কিন্তু পাবো, আমরা জানি যে আরটিএইচ এর মান পাবো যেই স্থানটা আমরা ওপেন করছিলাম ওই স্থানটাতে আরটিএইচ এর মান পাবো। কিন্তু শর্ত হলো, যদি কোনো স্থানে সার্কিটের যখন আরটিএইচ নির্ণয় করতে হবে তখন সার্কিটের কোনো স্থানে যদি কারেন্ট সোর্স থাকে ওই স্থানটা ওপেন থাকবে এবং ভোল্টেজ সোর্স থাকলে শর্ট থাকবে। তাহলে আমরা যখন আরটিএইচ নির্ণয় করব তখন এই ওপেনের স্থান থেকে কাজ করবে, এই ওপেনে আরটিএইচ পাবো। দেখেন ওপেনের স্থানে আমরা আরটিএইচ দিছি, দেখছেন? এখানে 50 ছিল, 50 এর জায়গায় 50 দিলাম, 60 এর জায়গায় 60 দিলাম, 40 এর জায়গায় 40 দিলাম। এই যে ভোল্টেজ সোর্স 200 ভোল্টেজ সোর্স ছিল ওই স্থানটা দেখেন ওপেন করছি, সরি শর্ট করছি। এই যে 150 ভোল্টের স্থানটা দেখেন শর্ট করছি। ক্লিয়ার কিনা? নিয়ম অনুযায়ী আমরা দুইটা ভোল্টেজ সোর্স ছিল, দুইটা ভোল্টেজ সোর্সের স্থান আমরা শর্ট করছি। এখন বলতে পারেন যে স্যার একটা তো ঝামেলায় পড়ে গেলাম, এর আগে বললেন যে 50 ওহম কোনো কাজ করবে না, কিন্তু এখন কিভাবে 50 ওহম আপনি কাউন্ট করতেছেন, এটা একটা বড়সড় ঝামেলা না? হ্যাঁ, এখন কি করবেন? আমি আবারও ক্লিয়ার করি, আমি কিন্তু বলছিলাম যে যখন আপনি এখানে এই যে কেভিএল প্রদান করবেন, কেভিএল প্রদান করতে গেলে প্রত্যেকটা কেভিএল দিতে গেলে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের কারেন্টের মান জানা লাগে, অর্থাৎ কেভিএল এর লুপের ভিতরে যে রেজিস্ট্যান্স গুলো আছে ওই রেজিস্ট্যান্স গুলোর কারেন্টের মান জানা লাগে।
তখন আপনি সার্কিটের ওপেন অবস্থাটা কল্পনা করবেন। কিন্তু যখন আপনি আরটিএস থেভেনিন রেজিস্ট্যান্স নির্ণয় করবেন, তখন তো আপনি এইখানটায় আর ওপেন নাই, এখানে তো আপনার একটা ভোল্টেজ সোর্স কল্পনা করতে হবে যে আরটিএস এই জায়গার সাপেক্ষে আপনি রেজিস্ট্যান্স বের করতেছেন। তখন কিন্তু এই জায়গা আর খোলা নাই, আগে কাজ করে নাই, এই জায়গাটা খোলা ছিল, এখন কিন্তু আর এই জায়গাটা খোলা নাই, এখন কিন্তু কাজ করবে। বুঝছি? তাহলে এখানে আমরা যদি আরটিএস নির্ণয় করতে যাই, তাহলে আমাদের 40 এবং 60 প্যারালাল আছে, তো কোনো সন্দেহ নাই। তাহলে আমরা বলতে পারি 40 প্যারালাল 60, সেটার সাথে 50 থাকবে সিরিজে, এই কারণে যোগ দিলাম 50। ক্যালকুলেশন করলে আমরা পাবো 74 ওহম। দেখেন আমরা ভিটিএস পেলাম, আরটিএস পেলাম, এখন লাস্ট স্টেপ আমরা আরএল পাবো, আইএল পাবো না। এখন আমাদের চতুর্থ ধাপ হলো আইএল নির্ণয়। আইএল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি থেভেনিন থিওরেমের ক্ষেত্রে আমার কিছু আছে, মানে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। ইকুইভ্যালেন্ট সার্কিটের এখানে থাকবে ভিটিএস, এখানে থাকবে হলো আরটিএস, এখানে থাকবে আরএল। তাহলে ভিটিএস এর মান তো পাইলাম অলমোস্ট 270, দেখছেন ভিটিএস এর জায়গায় আমরা 270 বসাইছি। আরটিএস এর মান পাইছিলাম 74, দেখেন আরটিএস এর মান পাইছিলাম 74, দেখছেন আরটিএস এর জায়গায় 74 বসানো হয়েছে। আর আরএল বলতে কারা জানি আমরা, যে রেজিস্ট্যান্সটাকে আমরা খুলে নিছিলাম ওইটাকে আমরা জানি আরএল বা লোড রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি করব, আরএল এর জায়গায় যে রেজিস্ট্যান্সটা প্রথমে খুলে নিছিলাম ওই রেজিস্ট্যান্সটার মান বসবে। প্রথমে খুলে নিছিলাম কত, 30 তে, দেখেন আরএল এর জায়গায় 30 বসছে। এখন আইএল নির্ণয়ের ফর্মুলা আমরা জানি ভিটিএস ডিভাইডেড বাই আরটিএস প্লাস আরএল। তাহলে ভিটিএস এর মান আমরা পাচ্ছি কত, 270 ডিভাইডেড বাই আরটিএস এর মান পাচ্ছি 74 প্লাস আরএল এর মান পাচ্ছি 30। ক্যালকুলেশন করলে 2.596 অ্যাম্পিয়ার আমরা কারেন্ট পাচ্ছি। এটাই মূলত আমাদের থেভেনিন থিওরেমের ক্ষেত্রে অ্যান্সার। এখন দেখেন আপনি যদি ফর্মুলা জানেন তাহলে আপনার জন্য প্রত্যেকটা জিনিস খুবই ইজি হবে। তো আমি আশা করি যে এরপরে আর থেভেনিন থিওরেমে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। সারাদিন কোচিং এ ক্লাস থাকে, এর বাইরে দেখা যায় যে শুধুমাত্র শুক্রবার ভিডিও করার জন্য একটা টাইম থাকে। তো এর ভিতরেই আমার সাধ্যের ভিতরে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব হয় আর কি। এখন আপনারা দোয়া করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে বড় বানাতে সহায়তা করবেন। আমি আশাবাদী, যেহেতু আপনারা উপকৃত হচ্ছেন সেক্ষেত্রে আমাকে উপকৃত করবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকবে। আর আপনারা চ্যানেলটিকে খুব বেশি বেশি শেয়ার করবেন। আপনি যেমন উপকৃত হচ্ছেন, আপনি চাইবেন যে আপনার সহপাঠী যারা আছে তারা উপকৃত হোক, আপনার সিনিয়র ভাই যারা আছে তারা উপকৃত হোক। যারা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, তারপর পাওয়ার ডিপার্টমেন্টের টিডি, খুবই মেইন একটা টপিক, টিডির জন্য আমার ভিডিও দেওয়া আছে। তো যারা আসলে এই ডিপার্টমেন্টাল সাবজেক্টের সাথে রিলেটেড, অথবা প্রথম সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এদের সকল বিষয়ে আমার সলিউশন মোটামুটি দেওয়া আছে, ম্যাথ বাদে, ম্যাথ এবং কেমিস্ট্রি বাদে। তো আশা করি যে আপনি চ্যানেলটি বড় বানাতে অবশ্যই সহায়তা করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।